হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমাদের পরীক্ষা কেমন চলতেছে এবং পরীক্ষা তোমাদের ভূগোল প্রথম পত্র কেমন হচ্ছে সেটা কমেন্টে জানায়ও। আর আমরা তোমাদের জন্য পরীক্ষা চলাকালীন সময়ে একেবারে শেষ মুহূর্তে তোমরা যাতে পরীক্ষার আগের দিন বা পরীক্ষার একটু আগে এমন কিছু এমসিকিউ দেখে যেতে পারো যেটা দেখলে পরের দিন পরীক্ষায় তোমার বেশি কমন পড়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা তোমাদের জন্য এই ফাইনাল টাস্কটা নিয়ে আসছি এবং তোমরা কিন্তু বলা যেতে পারে তোমাদের সবগুলো পরীক্ষার আগে আমাদের এই ফাইনাল টাস্কের ক্লাসগুলো তোমরা পেয়েছো। তো কার কতটা কমন পড়েছিল, কে কেমন উপকৃত হচ্ছ, বা কমন না পড়লেও সেটা তোমার কাজে লাগতেছে কিনা, এগুলো একটু কমেন্টে জানাইতে পারো এবং আমরা দেখি একটু বোঝার চেষ্টা করি যে নেক্সট আমাদের আর আসলে কি কি করা দরকার। তো আজকে আমাদের ভূগোল দ্বিতীয় পত্র, তো প্রথম পত্র পরীক্ষাটা কেমন হয়েছে সেটা কমেন্টে একটু জানাইও। আশা করি ভালোই হয়েছে। যারা হচ্ছে শুরু থেকে পড়াশোনা করছিলা মোটামুটি একটা ভালোভাবে তোমরা কন্টিনিউ করেছো, তোমাদের পরীক্ষা এখানে খারাপ হওয়ার কোনো অপশনই ছিল না। তো আজকে হচ্ছে আমরা দ্বিতীয় পত্রটা তুলনামূলকভাবে সহজ। হ্যাঁ, এখানে হচ্ছে এমন এমন বিষয় এখানে আসলে তেমন ভাবে বোঝানোর কিছু নাই। আর মেন কথা হচ্ছে এই মুহূর্তে আমরা একেবারে পরীক্ষা চলাকালীন সময় আছি। এখন আমরা ডিটেইলসে কোনো কিছু বুঝাইতে যাবও না। আমরা জাস্ট তোমাদের ঝটপট করে 200টার মতো এমসিকিউ পড়ায় দেব এবং এই এমসিকিউ গুলো যেহেতু ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে এসেছে, একটা পসিবিলিটি আছে তোমাদের পরীক্ষাতেও চলে আসবে। সো তোমরা যাতে এখান থেকে ডিরেক্টলি কমন পাও, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। ব্যাখ্যা বিশ্লেষণ যাওয়া কিন্তু মেইন টার্গেট না, কারণ ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে আমরা ক্লাসে করিয়েছি এবং কিছু ফ্রি ক্লাস তোমাদের কিন্তু আমরা ইউটিউবে দিয়েও রাখছিলাম। ওকে, চলো আমরা শুরু করি। আর একদম কথাবার্তা বলবো না। আমার পরিচয় হচ্ছে, আমার নাম কামরুল হাসান শাহিদিন, পড়াশোনা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তারপর শিক্ষকদের দীর্ঘদিন যাবত পড়াচ্ছি। এই তো পরিচয় দিয়ে সময় নষ্ট করবো না। প্রথম অধ্যায় মানব ভূগোল। মূলত প্রথম পত্রে হচ্ছে আমরা প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করেছি, আর এইটাতে হচ্ছে মূলত মানব ভূগোল। মানব ভূগোলের মেইন ফোকাস পয়েন্ট কিন্তু মানুষ, সেটা তো মনে আছে নাকি? মানব ভূগোলের মেইন ফোকাস পয়েন্টটাই হচ্ছে মূলত মানুষ, এবং এই মানুষের সাথে কানেক্টেড যত ধরনের কার্যক্রম আছে সবই মানব ভূগোলের অন্তর্গত। ধরো মানুষের সাথে বাণিজ্য কানেক্টেড, সো এখানে বাণিজ্য ভূগোল আলোচনায় আসবে। মানুষের সাথে ধরো পরিবেশ না, পরিবেশ তো ওটা তো আবার প্রাকৃতিক মতো চলে, পরিবেশ তো প্রাকৃতিক জিনিস। মানুষের সাথে মনে করো যে পরিবহন কানেক্টেড, তো এখানে হয়ে যেতে পারে পরিবহন ভূগোল। মানুষের সাথে কানেক্টেড হচ্ছে অর্থনীতি, তো অর্থনৈতিক ভূগোল হয়ে যেতে পারে। এইভাবে অসংখ্য ক্যাটাগরি আছে হচ্ছে মানব ভূগোলের মধ্যে। তো প্রথম প্রশ্ন, অ্যানথ্রোপোজিওগ্রাফি নামক একটা বই আছে। এই বইটা কে লিখেছেন? এই বইটা লিখেছেন ফ্রেডরিক রেডজেল। মনে রাখতে হবে কে লিখছে, ফ্রেডরিক রেডজেল। বইটার নাম কি? অ্যানথ্রোপোজিওগ্রাফি। দ্বিতীয়ত, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এগুলো ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? এগুলো মূলত ভূগোলের সাংস্কৃতিক ভূগোল শাখায় আলোচনা করা হয়, কারণ শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য এই পুরো ব্যাপারগুলো হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ। সংস্কৃতি কি? আমরা যা তাই আমাদের সংস্কৃতি। আমরা কি শিক্ষা গ্রহণ করতেছি, আমাদের স্বাস্থ্য সেবা কেমন, ইত্যাদি ইত্যাদি। মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? এখানে যে বিষয়গুলো আছে সেখান থেকে কোনটা মানব ভূগোলের আলোচ্য বিষয়? হিমবাহ, ভূমিরূপ, জলবায়ু এগুলো না, বরং খনিজ পদার্থগুলো কি অর্থনীতির কাজে ব্যবহৃত হয়, মানুষ সেটাকে ব্যবহার করে, মানুষ সেটাকে উত্তোলন করে। সো খনিজ হচ্ছে মূলত মানব ভূগোলের আলোচ্য বিষয়, তাই তো? হ্যাঁ, মানব ভূগোলের মূল আলোচ্য বিষয়বস্তু কি? মানব ভূগোলের মূল আলোচ্য বিষয়বস্তু হচ্ছে মানুষ। একটু আগে আমরা বলেছিলাম মানুষ। প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ ধারণার বিপরীতে মত প্রকাশ করেন কোন ভূগোলবিদ? প্রকৃতি সবকিছুকে নিয়ন্ত্রণ করে, প্রকৃতির বিভিন্ন বিষয়ের মাধ্যমে মানুষের কার্যক্রম নিয়ন্ত্রিত হয়, এই ধারণার বিপক্ষে গিয়ে যে নতুন একটা মত প্রদান করেন তিনি হচ্ছেন অ্যালেন চার্চিল। জনসংখ্যা, কাঠামো, অভিগমন, জনশক্তি ইত্যাদি কোন ভূগোলের আলোচ্য বিষয়? খুবই সিম্পল, এটা হচ্ছে যেহেতু জনসংখ্যা নিয়ে, সো এটা জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়। কোনটি মানব ভূগোলের শাখা নয়? এখানে কোনটা মানব ভূগোলের শাখা না? একদম এখানে ক্লিয়ার কাট, প্রাকৃতিক ভূগোল নিজেই একটা শাখা, তো সেটা কখনো মানব ভূগোলের শাখা হইতে পারে না। বাকিগুলো মানব ভূগোলের শাখা, যেমন জনবসতি, জনসংখ্যা, রাজনৈতিক, এভরিথিং। মানব ভূগোলের শাখার কোনো লিমিট নাই। যেইটাই মানুষের সাথে কানেক্টেড ওইটাই মানব ভূগোল হয়ে যেতে পারে, ঠিক আছে? 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ অক্ষরেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে কোন দেশের 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা কোন দেশের উপর দিয়ে গেছে? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা কিন্তু বাংলাদেশের উপর দিয়েও গেছে, দ্রাঘিমা রেখা যেটা। আবার বাংলাদেশের আশপাশে কোন দেশ আছে? ভারত আছে, দ্যাট মিন্স ভারতের উপর দিয়েও গেছে। সো সহজ ভাষা এটা ভারতের উপর দিয়ে গেছে, এক লাইন আমরা বলে ফেলতে পারি। আর 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা, বাংলাদেশের অক্ষরেখা কত?
নিচে হচ্ছে 20, উপর হচ্ছে 26। তো 26 থেকে 30 পর্যন্ত উঠলে এটা কি ইন্ডিয়ার উপর দিয়ে যাবে, কারণ বাংলাদেশের পাশেই তো ইন্ডিয়া। আবার 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা বাংলাদেশের মাঝখান থেকে গেছে, তো বাংলাদেশের মাঝখান থেকে যাওয়া মানে কি, আমার ঠিক উপরে যদি ইন্ডিয়ার উপর দিয়েও গেছে, সো এটা হচ্ছে ভারত। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটা? আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে মূলত ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। এশিয়ার কোন দেশের মানচিত্র দেখতে ধনুকের মতো? এই যে এরকম 4টা বড় বড় দ্বীপ নিয়ে মূলত এরকম একটা হালকা বাঁকা একটু ধনুকের মতো হচ্ছে মূলত এটা জাপানের মানচিত্র। ইরাবতী কোন দেশে অবস্থিত? ইরাবতী একটা নদী, এটা হচ্ছে মূলত মিয়ানমারে অবস্থিত। মিয়ানমারে ইরাবতী অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাফার রাষ্ট্র ছিল কোন দেশ? বাফার মানে ধরো দুই পাশে দুই দেশের ভিতরে ঝগড়া, মাঝখানে একটা নিউট্রাল জোন বা এরিয়া, ওটা হচ্ছে বাফার স্টেট। এটা ছিল মূলত বেলজিয়াম। বেলজিয়াম, হ্যাঁ, এটা তোমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা অ্যাডমিশনে আগে অনেক বেশি আসতো। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া কোন প্রণালী দ্বারা বিভক্ত? প্রণালী মানে হচ্ছে একটা সরু জলপথ যেটা দুই পাশে সমুদ্রকে কানেক্ট করে আর দুইটা স্থলভাগকে বিভক্ত করে দেয়। সো দুইটা কোরিয়ার মাঝখানে মূলত হচ্ছে কোরিয়া প্রণালী। কোরিয়া প্রণালী। ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? দেখো ব্রাজিলের প্লেয়ারের নাম কি? রোনাল্ডো আছে না, রোনাল্ডো। আবার পর্তুগালের যে প্লেয়ার, হ্যাঁ, পর্তুগালের প্লেয়ারের নাম কি? সেটা হচ্ছে রোনাল্ডো। তার মানে যেহেতু নাম মিলে যাচ্ছে, তার মানে ভাষা মিলে যাবে, একটু ব্যাপার স্যাপার মিলে যাবে। সো ব্রাজিল ছিল মূলত পর্তুগালের উপনিবেশ, আর আর্জেন্টিনা ছিল স্পেনের উপনিবেশ। হ্যাঁ, বিশেষ করে ধরো দক্ষিণ আমেরিকা মহাদেশের, হ্যাঁ, দক্ষিণ আমেরিকা মহাদেশের এক ব্রাজিল ছাড়া বাকি সবগুলো ছিল স্পেনের অধীনে, আর ব্রাজিল ছিল শুধুমাত্র পর্তুগালের। তাই ব্রাজিলের ভাষা পর্তুগিজ, বাকি সবার ভাষায় কিন্তু স্প্যানিশ। মৌলভীবাজার জেলা কোন বিভাগের অন্তর্গত? কি সহজ একটা প্রশ্ন রে। মৌলভীবাজার সিলেট বিভাগের অন্তর্গত। বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের কোনটা? বাংলাদেশের উত্তরে ভারতের কি মেঘালয় আছে এবং আসাম আছে। মেঘালয়, আসাম। আসাম মূলত কুড়িগ্রামের ঠিক পাশে। এই যে ধরো যে এরকম কুড়িগ্রাম না, এই যে এখানে হচ্ছে আসাম, আবার ঠিক এই যে উপরে হচ্ছে মেঘালয়। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? বাংলাদেশের টোটাল বিভাগ হচ্ছে 8টা। একদম সহজ প্রশ্ন, টোটাল 8টা বিভাগ। বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক কার্যালয় মানে সর্বোচ্চ অফিস কোনটা? আমাদের সচিবালয় হচ্ছে আমাদের সর্বোচ্চ অফিস। বাংলাদেশের আঞ্চলিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? নট অনলি বাংলাদেশ, এইটা পৃথিবীর মোটামুটি সব দেশের আঞ্চলিক সমুদ্র সীমা থাকে 12 নটিক্যাল মাইল, আর অর্থনৈতিক সমুদ্র সীমা থাকে 200 নটিক্যাল মাইল। কোন জলবায়ুর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত হয়? বাংলাদেশে বৃষ্টিপাত হয় মূলত মৌসুমী বায়ুর প্রভাবে, আর সেই বায়ুর কারণে আমাদের জলবায়ুর নাম হয়ে গেছে মৌসুমী জলবায়ু। সো উত্তর হচ্ছে মৌসুমী জলবায়ুর প্রভাবে। ওকে, এরই মাধ্যমে আমাদের অধ্যায়টা শেষ হয়ে গেছে। এবার আমরা পরের অধ্যায়ে যাব, জনসংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে প্রশ্ন আসে এবং খুবই বিদঘুটে, মানে প্যাচ মোচড় লাগে, শুধু বুঝতে পারছো, এটা প্যাচ মোচড় লাগে। প্রথম প্রশ্ন, জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান কোনটি? জনমিতিক মানে জনসংখ্যার সংক্রান্ত যে বিভিন্ন তথ্য স্ট্যাটিস্টিক্স, ওগুলাকেই জনমিতিক উপাদান বলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মূলত বয়স কাঠামো, কারণ বয়স কাঠামোর মনে করে একটা দেশ বলা হলো, যে একটা দেশ নাম হচ্ছে এক্স, মূলত এই দেশের 70% জনসংখ্যার বয়স হচ্ছে 25 থেকে 40, তার মানে বোঝা যাবে যে এই দেশের সবাই কর্মক্ষম। সো জনমিতিক বা বয়স কাঠামো দেখে কিন্তু অনেক কিছু আন্দাজ করা যায়। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? প্রথম আদমশুমারি হয় মূলত 1974 সালে, স্বাধীনতার কয়েক বছর পরে, 2 বছর পরে বলতে পারো। পৃথিবীর প্রায় 20.6% মানুষ কোন দেশে বসবাস করে? এই প্রশ্নটা আসলে আগে এইভাবে আসতো, এখন এইভাবে হয়তো আসবে না, বাট এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি আছে যে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ এখন কোনটা? পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ এখন কোনটা? আগে হচ্ছে সবচেয়ে জনবহুল দেশ ছিল চায়না, এখন সেটা কিন্তু ইন্ডিয়া হয়ে গেছে। সো মনে রাখবা যে এই মুহূর্তে পৃথিবীর 1 নম্বর জনসংখ্যার দেশ হচ্ছে ইন্ডিয়া, আর আগে চায়না ছিল। দ্যাটস ওয়াই চায়নার এরকম ভাবে প্রশ্ন আসতো যে পৃথিবীর প্রায় 21% মানুষ কোথায় বসবাস করে? উত্তর হচ্ছে চীন। বাট এখন এইটা না এসে বরং এইটা আসতে পারে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা কোন দেশে। ঠিক আছে, জনসংখ্যার বৈশিষ্ট্যগত জ্ঞানকে কি বলে? এইটাই, যে জনসংখ্যার বৈশিষ্ট্যগত জ্ঞান যেটা, এটাকে বলা হয় জনমিতি। জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য কোনটা? অভিগমন, মানে জনসংখ্যা কি পরিমাণ আসতেছে কি পরিমাণ যাচ্ছে, এটাও জনমিতিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যায়।
অভিগমনের মূল কারণটা আসলে কি? কেন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়? কারণটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। যেমন আমি আমার গ্রাম থেকে ঢাকা এসেছি কেন? জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, রাইট? কেউ বিদেশে যায় সেম কাজেই। জাতিসংঘের মতে অভিগমনের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের ন্যূনতম সময়কাল কত হইতে হবে? যে ব্যাপারটা এমন না যে তুমি 1 মাসের জন্য কোথাও গেলা এটাকে অভিগমন বলবে না। তুমি যদি কমপক্ষে 12 মাসের জন্য কোথাও যাও সেটাকেই তোমাকে অভিগমন বলা হবে। সো 12 মাস। অভ্যন্তরের অভিগমনের কারণ হলো মানে দেশের অভ্যন্তরে মানুষ কেন অভিগমন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় কেন যায়? কারণটা জনসংখ্যার চাপ, যে গ্রামে প্রচুর মানুষ হয়ে গেছে, কৃষি কাজ করা যাচ্ছে না, অটোমোটো চালাইলে আর কাজ হচ্ছে না, তাহলে অন্য জায়গায় চলে যাই। কোনটি অভিগমনের বিকর্ষণমূলক কারণ? মানে কি তুমি এই জায়গায় থাকতে পারতেছো না, মানে তোমাকে এখান থেকে ঠেলে দিচ্ছে কোনো কোনো কারণ। সে কোন কারণ? একটা হচ্ছে অর্থনৈতিক মন্দা। দেশে প্রচুর অর্থনীতি যদি মন্দা হয়, ইকোনমি যদি ভালো না থাকে, কাজে মানে কাম কাজের সুযোগ যদি না থাকে, তাহলে মানুষ সেখান থেকে চলে যেতে চায়, রাইট? রোহিঙ্গাদের বাংলাদেশে আগমন কোন ধরনের অভিগমন? বল প্রয়োগ, তাই না? তারা জোর করে বাংলাদেশে পাঠায় দিছে, সো এটা বলপূর্বক। অন্যত্র হতে কোন স্থানে আগমন করাকে কি বলে? অন্য জায়গা থেকে আসলে বলা হয় হচ্ছে অভিবাসন, আর গেলে বলা হয় হচ্ছে অভিগমন। মানে তুমি এখান থেকে গেলা, এখানে বলা হবে অভিগমন হয়েছে, আর তুমি এখানে আসছো, এখানে বলা হবে অভিবাসন হয়েছে। নারী এবং পুরুষের অনুপাত দেখানোর জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটা? নারী এবং পুরুষ অনুপাতে বয় পিরামিড, মানে বয়সের যে একটা পিরামিড, ওইখানে নারী পুরুষটাও থাকে, এই যেরকম থাকে। এক পাশে থাকে নারী, আর এক পাশে থাকে হচ্ছে পুরুষ, যে পুরুষ এতগুলা, নারী এতগুলা, এই বয়সে নারী এতগুলা, এই বয়সে পুরুষ এতগুলা, এইভাবে হচ্ছে দেখানো হয়। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে? সর্বশেষ 2022 সালে আদমশুমারি সংগঠিত হয়। সো 22 সালে আদমশুমারির এক্ষুনি একটা গুগলে সার্চ দিবা, হ্যাঁ, ক্লাসটা শেষ করে বা ক্লাস চলাকালীন সময় সার্চ দিতে পারো। একটু সার্চ দিয়ে দেখবা যে 22 সালের আদমশুমারি মতে জনসংখ্যার বৃদ্ধির হারটা কত। বৃদ্ধির হারটা একটু দেখে নিবা, এইটা পরীক্ষায় আসার পসিবিলিটি আছে। আমি 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 কি বলে দেব? আচ্ছা, এখানে দেখো 11 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হারটা এখানে বলা আছে। 22 সালেরটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না, দাঁড়াও আমি বলে দিচ্ছি। 2022 সালের আদমশুমারি মতে জনসংখ্যা বৃদ্ধি হার 1.22 হওয়ার কথা যতটুকু আমি জানি। হ্যাঁ, 1.22, রাইট। ওইটা মনে রাখবা যে 2022 সালের আদমশুমারি মতে জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। 11 সালে ছিল 1.37%। কোন ধরনের অঞ্চলে সাধারণত জন্মহার বেশি? গ্রাম অঞ্চলে সাধারণত জন্মহার বেশি, কারণ এখানে অসচেতনতা থাকে, তারপর হচ্ছে বিভিন্ন কুসংস্কার থাকে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু এখানে থেকে যায়, রাইট? ওকে, পরেরটা হচ্ছে জনমিতিক ট্রানজিশনাল মডেলের শিল্প ধাপে কি ঘটে? জনমিতিক ট্রানজিশনাল মডেল মানে জনসংখ্যার যেই মানে প্যাটার্ন, জন্মহার কত হচ্ছে, বয়স কাঠামো, এটা ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হয়। যেমন এখন জনসংখ্যা বৃদ্ধির হারে এত, একটা সময় কমে যাবে, আবার বেড়ে যেতে পারে। তো এটার ক্ষেত্রে কি বলছে? এটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের, মানে বলছে জনমিতিক ট্রানজিশনাল মডেলের শিল্প ধাপে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। জনমিতিক ট্রানজিশনাল মডেলের ব্যাখ্যা প্রদান করেছে কে? ওয়ারেন থমসন। জনমিতিক ট্রানজিশনাল ওয়ারেন থমসন। ওকে, কোন কারণে শহরে জনসংখ্যা বেশি? কোন কারণে শহরে জনসংখ্যা বেশি? কারণটা হচ্ছে নাগরিক সুবিধা। শহরে নাগরিক অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, হসপিটাল, ভালো স্কুল ইত্যাদি পাওয়া যায়। নিচের কোন জেলায় অতি বিরল জনবসতি দেখা যায়? মানে কি খুব কম জনসংখ্যা বাস করে? এই যে রাঙামাটি, এটা একটা পার্বত্য জেলা, সো এখানে কম মানুষ বাস করে। একটি দেশের জনসংখ্যাকে ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যায় জনসংখ্যার ঘনত্ব। একটি দেশের জনসংখ্যার আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। সহজ প্রশ্ন। বাংলাদেশে কোন নৃগোষ্ঠী রাজশাহী অঞ্চলে বসবাস করে? রাজশাহী অঞ্চলে কারা থাকে? সাঁওতালরা বসবাস করে। শুধু রাজশাহী পুরো উত্তরবঙ্গের ওই জায়গাটাতে সাঁওতালরা বসবাস করে। বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা কোনটা? সবচেয়ে ঘনবসতি হচ্ছে ঢাকা। এবং ঢাকা শহরের ভিতরে প্রতি বর্গ কিলোমিটারে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পর্যন্ত মানুষ বসবাস করে। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? নারায়ণগঞ্জ হচ্ছে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। আর ঢাকা
বুড়িগঙ্গা নদীর তীরে, রাজশাহী পদ্মা নদীর তীরে, তারপর হচ্ছে বরিশাল কীর্তনখোলা নদীর তীরে। ঠিক আছে। জনসংখ্যা বৃদ্ধির জন্য নিচের কোনটির উপর বিরূপ প্রভাব পড়ে না? মানে জনসংখ্যা বৃদ্ধি পাইলে কোনটার উপর কোনো ধরনের সমস্যা হয় না? কি বলছে? বৃদ্ধির জন্য নিচের কোনটির উপর বিরূপ প্রভাব পড়ে না? হ্যাঁ, জনসংখ্যা যত বাড়বে আমরা তত বেশি জনশক্তি রপ্তানি করতে পারবো, কিন্তু বাকিগুলোর উপরে বিরূপ প্রভাব, নেতিবাচক প্রভাব পড়বে। প্রতি বর্গ কিলোমিটারতে কত জনের বেশি লোক থাকলে তাকে নিবিড় বসতি অঞ্চল বলে? নিবিড় বসতি যদি সেটা 1000-এর বেশি হয়, আবার আরো অনেক বেশি হয়ে গেলে অতি নিবিড় বলা হবে। ওকে, এবার আমরা বসতি দেখি। এইটাও বেশ একটা বিদ ঘটে, বিশেষ করে এখানে যে হাট বাজার পার্টটা আছে, হাট বাজার পার্টটা আছে, এই হাট বাজারের ক্যাটাগরিতে অসংখ্য বই, এক এক বই এক এক রকম বিভিন্ন ক্যাটাগরি করে রাখছে। সো আমাদের তো সব বই ফলো করা পসিবল না, তারপরেও যেগুলো একটু ইম্পর্টেন্ট সেই এমসিকিউ গুলো কিন্তু বিভিন্ন বই থেকে এখানে কভার করা হয়েছে। একটু মনোযোগ দিয়ে শোনো, কমন পড়ে যেতে পারে। ঠিক আছে, আজকে বেশি বেশি মানে পণ্ডিত হওয়ার আজকে কোনো দরকার নাই, জাস্ট পড়ে যাব, কালকে কমন পড়ে যাবে। ঠিক আছে। 200 পরিবারের অধিক একসাথে বাস করে কোন বসতিতে? এটা মূলত নিবিড় বসতিতে। 200 পরিবার একসাথে বাস করলে কি অনেক জনসংখ্যা হয়ে যায়, তো এটা একটা নিবিড় বসতি হয়ে যায়। ইগলু কাদের বাসগৃহ? ইগলু হচ্ছে এস্কিমোদের বাসগৃহ। এটা হচ্ছে ঠান্ডা অঞ্চলে একটা বিশেষ জাতি, তারা ইগলো টাইপের কিছু বাসগৃহ বানায়, সেখানে থাকে। যেহেতু বসতি নিয়ে আলোচনা হচ্ছে আমাদের। নদীগুলোর সক্রিয়তার অভাবে বাংলাদেশের কোন অঞ্চলে সারিবদ্ধ বসতি গড়ে উঠেছে? আমাদের কোন অঞ্চলের নদীগুলো সক্রিয় না? উত্তরবঙ্গের নদীগুলো কিন্তু খুব একটা সক্রিয় না। আর উত্তরবঙ্গ মানে কি? বরেন্দ্র অঞ্চল, রাইট? পঞ্জীভূত বসতির পরিধি বৃদ্ধি পেয়ে কোন বসতি রূপ নেয়? মনে করো একটা জায়গা, এটাকে পঞ্জীভূত হয়ে বসতি রূপ নিচ্ছে একটা হাট বাজারকে কেন্দ্র করে, আস্তে আস্তে এত বড় হয়ে গেছে, তারপর এটাকে পৌরসভা ঘোষণা করে দেওয়া হবে। বুঝতে পারছো? পৌর, তখন এটাকে পৌর বসতি বলা হবে। বাংলাদেশের সকল পৌরসভাকে কি হিসেবে ধরা হয়? সকল পৌরসভাকে নগর হিসেবে ধরা হয়। আর মোটামুটি একটু শহর গড়ে উঠছে, বাট পৌরসভা হয় না, সেগুলোকে শহর বলা হবে। স্থায়িত্বের ভিত্তিতে বসতিকে কয় ভাগে ভাগ করা যায়? স্থায়িত্বের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। অর্ধকেন্দ্রিক বসতি কোথায় দেখা যায়? একেবারে বইয়ের ভিতরে স্পষ্ট লাইন আছে। অর্ধকেন্দ্রিক মানে অর্ধকেন্দ্রিক, এটা হচ্ছে মেহেরপুর অঞ্চলে দেখা যায়, মেহেরপুর, ঝিনাইদহ ওই পাটটাতে। প্রধানত বাঁশ, মাটি, টিন, খড়, সন ইত্যাদিতে কোথায় বসতি তৈরি করা হয়? এগুলো দিয়ে মূলত পাহাড়ের পাদদেশের বসতিগুলো তৈরি করা হয়। চা চাষের জন্য প্রাকৃতিক উপাদানকে বিশ্লেষণ করলে কোনটি পরিলক্ষিত হয়? প্রাকৃতিক উপাদান কোনটা একদম বেশি লাগে চা চাষের জন্য? বৃষ্টিপাতটা মাস্ট লাগে, বিশেষ করে বছরে প্রায় 200 সেন্টিমিটার বৃষ্টি লাগে চা চাষের জন্য, এবং আমাদের সিলেট চট্টগ্রামের দিকে এই পরিমাণ বৃষ্টি হয়, তাই আমরা সেখানে চা চাষ করতে পারি। আর পঞ্চগড়ে যে চা বাগান আছে এটা হচ্ছে একটু অন্য ক্যাটাগরি, সেখানে এত বৃষ্টি দরকার হয় না। সাধারণত বসতি স্থাপনে কোন বিষয়টি বিবেচনায় নিতে হয় না? মানে আমি একটা জায়গায় বসতি স্থাপন করব, সেখানে আমি কোনটার বিষয়টা বিবেচনায় নেব না? বলছে আমি অর্থনীতি বিষয়টা বিবেচনায় নেব না, কারণ ভূপ্রকৃতি ভালো থাকলে, জলবায়ু ভালো থাকলে, সূর্যালোক ভালো থাকলে আমার অর্থনীতি এমনিতেই ভালো হয়ে যাবে। সো এগুলো মাথায় নিতে হয়। আদিকাল থেকে মানুষ গতিশীল হয়েছে কেন? মানে এখান থেকে ওইখানে গেছে, ওইখান থেকে ওইখানে গেছে, কেন? কারণ হচ্ছে জীবিকার সন্ধানে, ওর খাবার সংগ্রহের জন্য গেছে, একদম সহজ হিসাব। কোন ধরনের হাটে প্রত্যন্ত অঞ্চলের চাহিদা পূরণের জন্য শহর থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসা হয়? কোন ধরনের হাটে প্রত্যন্ত অঞ্চলের চাহিদা পূরণ করার জন্য? এই যে বললাম হাট বাজারে বহু রকম ক্যাটাগরি আছে। স্বাভাবিকভাবে যে হাটের যে ক্যাটাগরি দিছে সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রাত্যহিক, যেটা হচ্ছে প্রতিদিন বসা, এটা হচ্ছে সাপ্তাহিক, সাপ্তাহিক হাট। এর বাইরে আবার আরো কোনো বইয়ে আরো অন্য টাইপের কিছু ব্যাপার স্যাপার দিছে। তো এখানে প্রত্যন্ত অঞ্চলের চাহিদা পূরণ করার জন্য শহর থেকে কিছু পণ্য সরবরাহ করে, এটা হচ্ছে সরবরাহী হাট। এরকম কিছু একটা ব্যাপার স্যাপার আছে, বাকিগুলো আসলে মিলে যাচ্ছে না। বাংলাদেশের গ্রামীণ হাট বাজারগুলো গড়ে ওঠার কারণগুলো হলো, মানে কেন গ্রামীণ হাট বাজারগুলো গড়ে ওঠে, এর পিছনে কারণ স্থানীয় চাহিদার উদ্ধৃত চালান, দূরবর্তী পরিব্রাজকদের সেবা প্রদান করা, আর ভৌগোলিক কারণ। গ্রামীণ হাট বাজার গড়ে ওঠা তিনটাই তো হওয়া উচিত। হ্যাঁ, তিনটাই। দূরবর্তী পরিব্রাজক মানে কি? মানে দূর থেকে কেউ ঘুরতে আসছে, তাদের খাওয়া দাওয়া করতে হবে না, কিছু কিনতে হবে না, কোথেকে কিনবে? হাট বাজার থেকে কিনবে। বাংলাদেশের অধিকাংশ শহরের অন্যতম সমস্যা কোনটা? বাংলাদেশের অধিকাংশ শহরের অন্যতম বড় সমস্যা হচ্ছে বস্তি সমস্যা। বস্তি। চট্টগ্রাম কোন ধরনের শহর? চট্টগ্রাম হচ্ছে একটা মহানগর। দেখো, মহানগরও দিছে, মেগা সিটিও দিছে। হাই হাই রে,
দুইটাই তো উত্তর হয় রে পাগলা। মহানগর বা যে কোনো একটা উত্তর হবে। মহানগর, বাংলা অ্যান্সার করবা মহানগর। নগরায়ন শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আরবানাইজেশন। আরবানাইজেশন। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে দেশের কোন ধরনের বসতি গড়ে উঠেছে? চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে পঞ্জীভূত বসতি গড়ে উঠেছে, তার আশপাশ থেকে একটা শহর গড়ে উঠেছে। কোন পেশার মানুষ বসতি শব্দটি ব্যাপক ব্যবহার করে? আরে ভাই, যেহেতু ভূগোল পড়তেছি অন্য কোনো কিছু হবে? ভূগোলবিদ। প্রাচীনকালে বেশিরভাগ বসতি কোথায় গড়ে উঠতো? প্রাচীনকালে বেশিরভাগ বসতি কোথায় গড়ে উঠতো? নদীর তীরে, কারণ নদী থেকে পানি ব্যবহার করতো, নদী পথে তারা চলাচল করতো। কোন ধরনের বসতিতে প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় হয়, মানে কোথায় প্রতিরক্ষা ব্যবস্থাটা ভালো থাকে? সেটা হচ্ছে মূলত পঞ্জীভূত, কারণ যেহেতু সবাই একসাথে বাস করতেছে, তো চারপাশে একটা দেয়াল দিয়ে দিলে বা সবাই একত্রিত থাকলে কিন্তু প্রতিরোধ ব্যবস্থাটা খুব শক্তিশালী হয়ে ওঠে। ওকে, আমরা এরপরে কৃষি থেকে কিছু প্রশ্ন দেখি। বসতি গড়ে ওঠার সাংস্কৃতিক নিয়ামক কোনটি? সাংস্কৃতিক নিয়ামক বলছে এটা হচ্ছে কৃষি একটা সাংস্কৃতিক নিয়ামক, কারণ বাকি সবগুলো হচ্ছে প্রাকৃতিক। ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, এগুলো প্রাকৃতিক জিনিসপাতি। বাট কোন অঞ্চলে কৃষির ধরন কেমন, কৃষিকে নিয়ে কি কি কাজ হয়, এগুলো কিন্তু সাংস্কৃতিক, এগুলো আমাদের জীবনের অংশ। আর জীবনের অংশ মানেই, জীবনের চালচলনের অংশ মানেই সেগুলো সাংস্কৃতিক হয়ে ওঠে। কৃষিকাজ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড? অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্যাটাগরি আছে না, এটা হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক কর্মকাণ্ড, যে একেবারে ফার্স্ট লেয়ারের কাজ করলাম। এরপরে কৃষির পণ্য নিয়ে সেকেন্ডারি কাজ শিল্পে মানুষ করতে পারে, সো প্রথম পর্যায়ের কাজ এটা। বৃষ্টিপাত কোন ধরনের ভৌগোলিক নিয়ামক? বৃষ্টিপাত হচ্ছে একটা প্রাকৃতিক ভৌগোলিক নিয়ামক। বিশ্বের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটা? আমাদের কাছে মনে হতে পারে গম, কিন্তু না, গম হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ধান, তো দ্বিতীয় প্রধান হচ্ছে মূলত ধান। এগ্রিকালচার শব্দটি কোন ভাষা থেকে আসছে? এটা মূলত ল্যাটিন শব্দ থেকে আসার কথা। বাংলাদেশ বিশ্বের কততম ধান উৎপাদনকারী দেশ? বাংলাদেশ বিশ্বের 4র্থ ধান উৎপাদনকারী দেশ, তারপরও আমাদের ধান শর্ট পড়ে, কারণ মানুষ বেশি আমরা। নিচের কোন দেশটি ধান উৎপাদনের ষষ্ঠ কিন্তু রপ্তানিতে প্রথম? থাইল্যান্ড হচ্ছে উৎপাদনে ষষ্ঠ, মানে আমাদের সাথে কম উৎপাদন করে, বাট ওদের মানুষ খুব একটা মানে ভাত খায় না, আর খাইলেও কম মানুষ খায়, আর দেশে মানুষও কম, সো তারা প্রচুর পরিমাণে ধান রপ্তানি করে, বিশ্বে 1 নাম্বার তারা। ধানের বৈজ্ঞানিক নাম কি? ওরাইজা স্যাটিভা। উচ্চারণ এটাই কি বলে দিও একটু। চীনের কোন প্রদেশকে ধানের আধার বলা হয়? বিশ্বের সবচেয়ে বেশি ধান কারা উৎপাদন করে? চীন, এবং চীনের হুনান প্রদেশকে ধানের আধার বলা হয়। পৃথিবীর অধিকাংশ গম উৎপাদন হয় কোন অক্ষাংশের মধ্যে? 15 থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। উত্তর দিকের 15 থেকে, মানে বাংলাদেশটাও পাইছে, এবং উপর দিকে 45 পর্যন্ত, এই পুরো জায়গাটা জুড়ে প্রচুর গম উৎপাদিত হয়। সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশকে? চীন। প্রধান গম উৎপাদনকারী দেশ আবারও চীন। মানে চীন কিন্তু সবকিছু 1 নম্বরে, চা উৎপাদনও চীন 1 নম্বরে, কারণ দেশ তো বিশাল, বুঝো নাই? গম চাষের জন্য আদর্শ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে সেখানে খুব ভালো গম উৎপাদন করা যায়। পৃথিবীর রুটির ঝুড়ি নামে পরিচিত বিখ্যাত এলাকা কোনটা? প্রেরি অঞ্চল। এটা মূলত যুক্তরাষ্ট্র। হায় হায়, হলো না, কাইতে পারলাম না। আর ধরো এই যে এটাই, এখানে হচ্ছে ইউএসএ এবং কানাডার যে এখানে যে জায়গাটুকু, এটাকে বলা হয় প্রেরি অঞ্চল, এবং এখানে এমন বেশি পরিমাণে গম উৎপাদন হয় যে জন্য এটাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। পৃথিবীর প্রধান খাদ্যশস্য কোনটা? বলে ফেলছি, গম। গম কোন গোত্রভুক্ত উদ্ভিদ? এটা হচ্ছে গ্রামিনী গোত্রভুক্ত উদ্ভিদ। এটা সব বই পাবা না, কিছু কিছু বইয়ে আছে, বাট মনে রাখো, পরীক্ষায় আসতে পারে। বিশ্বের শীর্ষ আখ উৎপাদনকারী দেশ কোনটা? সবচেয়ে বেশি আখ উৎপাদন করে কে? ব্রাজিল। সবচেয়ে বেশি কফি কারা উৎপাদন করে? ব্রাজিল। চিনি কারা উৎপাদন করে? ব্রাজিল। মনে রাখবা। আখ কোন অঞ্চলের ফসল? আখ হচ্ছে উষ্ণমণ্ডলীয়, মানে যেখানে তাপমাত্রা একটু বেশি থাকে, পৃথিবীর মাঝামাঝি জায়গাটায়। হ্যাঁ, আমাদের এখানেও কিছু কিছু উৎপাদন হয়। ভুট্টা উৎপাদনের শীর্ষ দেশ কোনটা? এইখানে চলে আসছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদন করে। চা কোন অঞ্চলের উদ্ভিদ? চা হচ্ছে মূলত ক্রান্তীয় অঞ্চলের। ক্রান্তীয় কত? 0 থেকে 30 ডিগ্রি, এই জায়গাটুকু হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। এবং এখানে যেগুলোতে পাহাড়ি অঞ্চল এবং একটু পাহাড়ি অঞ্চল আছে, প্লাস প্রচুর বৃষ্টি হয়, সেখানে চা উৎপাদন হয়।
চা কোন দেশের জাতীয় পানীয়? চীনের জাতীয় পানীয় হচ্ছে চা। চা চীন, মিলছে না? চা চীন। বাগিচা কৃষির উদাহরণ কোনটা? চা কিন্তু একটা বাগান ফসল, চা বাগান বলি না আমরা। তো এখানে বলছে শ্রীলঙ্কার চা চাষ, কারণ এখানে আছেই চা। যে কোনো দেশের চা চাষই হচ্ছে বাগিচা ফসল। পৃথিবীর প্রধান চা উৎপাদনকারী দেশ কোনটা? দ্য গ্রেট চায়না। আবারও চলে আসছে। সোনালী আঁশ বলা হয় কোনটাকে? এই যে আমাদের ফসল চলে আসছে, পাটকে বলা হয় সোনালী আঁশ। আমরা সবচেয়ে বেশি পাট উৎপাদন করি, বাট এটা কমে গেছে এখন। শুধু জীবন ধারণের প্রয়োজনে যে কৃষিকাজ করা হয় তাকে কি বলা হয়? এটা একটু অন্য টাইপের জিনিস, এটার নাম বিভিন্ন রকম হইতে পারে, বাট মূলত বলা হচ্ছে স্থানান্তর কৃষি। কেন? মানুষ পাহাড়ের পাদদেশে বা পাহাড়ি অঞ্চলে জঙ্গল টঙ্গল সাফ করে সেগুলো স্থানান্তর করে সেখানে কৃষি শুরু করে। কি জন্য? জীবন ধারণ করার জন্য। ওইখানে কিন্তু বাণিজ্যিক পদ্ধতিতে কোনো কিছু চাষ করা যায় না, কারণ ওখানে হবে তো অল্প একটু, তাই না? শুধু জীবন ধারণের জন্যই করে, এই জন্য স্থানান্তর কৃষিকে জীবন ধারণের জন্য কৃষিকাজ বলে। বিশ্বে দ্বিতীয় প্রধান কৃষি খাত কোনটা? মৎস্য চাষ। একটা হচ্ছে ফসল আর একটা হচ্ছে মৎস্য। ফসলটা 1 নম্বরে, মৎস্য হচ্ছে 2 নম্বরে। বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান উৎস কোনটা? জাতীয় আয়ের প্রধান উৎস কৃষি, কারণ কৃষি থেকে আমাদের যে শিল্পগুলো আছে সেগুলো তো কৃষি ভিত্তিক শিল্প, প্রচুর মানুষ কৃষিতে কাজ করে। সো জাতীয় আয়ের প্রধান উৎস হচ্ছে আমাদের কৃষি। বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটি? প্রধান অর্থকারী ফসল হচ্ছে আমাদের পাট, কিন্তু খুব একটা কাজ করে না এখন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মানে কি? বি কৃষি, তাই না? ARI, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুর। বাংলাদেশের সর্বাধিক চা বাগান আছে কোন জেলায়? মূলত সিলেট অঞ্চলে চা বাগান বেশি, এবং সিলেট অঞ্চলের যে 4টা জেলা এর ভিতরে সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজারে। ওকে, আমরা পরের অধ্যায়ে চলে আসছি, বা পরের টপিক খনিজ এবং শক্তি সম্পদ। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। খনিজ দ্রব্য কোথায় পাওয়া যায়? খনিজ দ্রব্য পাওয়া যায় হচ্ছে নিচে, তাই না? মানে ভূত্বকের নিচে পাওয়া যায় খনিজ দ্রব্য। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান নিয়ামক কোনটি? একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেক বেশি হবে কখন? যদি সে দেশের খনিজ সম্পদ বা শক্তি সম্পদ অনেক বেশি পরিমাণে থাকে। শিল্পের অবকাঠামো নির্মাণে ব্যবহৃত সর্বাধিক গুরুত্বপূর্ণ খনিজ কোনটা? শিল্পের অবকাঠামো মানে হচ্ছে ওয়াল বানানো, মেশিন বানানো ইত্যাদি জিনিস, এটা মূলত লৌহ দিয়ে বানায়, তাই না? মাটি খুঁড়ে যেই সম্পদ আহরণ করা হয় তাকে কি বলা হয়? তাকে মূলত খনিজ বলে। মাটি খুঁড়লেই সেটা খনিজ। নিচের কোনটি খনিজ সম্পদ? আমরা দেখি গ্রাফাইট হচ্ছে খনিজ সম্পদ, কারণ বাকি 3টার ভিতরে একটাও মাটির নিচ থেকে আসে না। কোন মহাদেশে পৃথিবীর অর্ধেকেরও বেশি লৌহ আকরিক উৎপাদিত হয়? এশিয়া সবচেয়ে বড়, এশিয়াতেই হওয়ার কথা। হ্যাঁ, এশিয়াতে সবচেয়ে বেশি লৌহ আকরিক উৎপাদিত হয়। সর্বোৎকৃষ্ট আকরিক লোহা কোনটা? আকরিক লোহা তো বুঝতে পারতেছো, লোহা তো আর এই যেই লোহা আমরা রড ব্যবহার করি এর এইভাবে তো আর মাটির নিচে থাকে না, অনেকগুলো খনিজ পদার্থের সাথে মিলেমিশে থাকে, সেখান থেকে লোহাটাকে আলাদা করতে হয়। যে মিলেমিশে থাকে ওইটাকে বলা হয় আকরিক লোহা। তো এরকম বিভিন্ন ক্যাটাগরির আকরিক লোহা আছে, সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে ম্যাগনেটাইট। ওপেক প্রতিষ্ঠার উদ্যোক্তা রাষ্ট্র কোনটি? ওপেক হচ্ছে এমন একটা সংগঠন যারা হচ্ছে মূলত পৃথিবীতে তেল রপ্তানি করে, বুঝতে পারছো? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যারা পৃথিবীর বিভিন্ন দেশে তেল রপ্তানি করে, যাদের প্রচুর তেল আছে, এরা এই সংগঠনটা বানাইছে। এবং এই সংগঠনটার উদ্যোক্তা ছিল হচ্ছে মূলত ভেনেজুয়েলা। আমি জানি না উত্তরটা এখানে সম্ভবত ভুল আছে, কারণ আমি একবার দেখছিলাম শুরুতে। উত্তরটা হচ্ছে মূলত ভেনেজুয়েলা। প্রশ্ন আসতে পারে যে এই মুহূর্তে এইটার সংখ্যা কত? সদস্য সংখ্যা হচ্ছে 11টা। প্রথমত হচ্ছে এটার সদস্য সংখ্যা 13টা ছিল, সেখান থেকে 12টা হয়েছিল, 12টা থেকে আরব আমিরাত বের হয়ে গেছে, এখন 11টা আছে। সৌদি আরব, ভেনেজুয়েলা, ইরাক, ইরান, এরা সবাই এটা সদস্য, ঠিক আছে? হ্যাঁ, এখানে ইরাক দেয়া আছে, বাট উত্তরটা হচ্ছে ভেনেজুয়েলা। তবে শুরুতে উদ্যোগ নেওয়ার সময় কিন্তু ইরাক সহ ছিল। এটা একটু বইয়ের বাইরের প্রশ্ন, ভেনেজুয়েলা মনে রাখবা। খনিজ তেলের অপর নাম কি, অথবা কোন খনিজকে তরল সোনা বলা হয়? খনিজ তেলের অপর নাম হচ্ছে মূলত তরল সোনা, অথবা এই প্রশ্ন আসে যে কোন খনিজকে তরল সোনা বলা হয়, সেটা উত্তর হচ্ছে খনিজ তেল। উত্তর হচ্ছে খনিজ তেল। অগভীর সমুদ্রে পলি জমে এবং জৈব পদার্থ সমূহ পচে গিয়ে কিসের সৃষ্টি হয়?
জৈব পদার্থ পচে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সৃষ্টি হয়। মিথেন, ইথেন, বিউটেন, প্রোপেন প্রভৃতি উদ্বায়ী হাইড্রোকার্বনের মিশ্রণকে বলা হয় হচ্ছে প্রাকৃতিক গ্যাস। উন্নত মানের কয়লা কোনটা? উন্নত মানের কয়লা হচ্ছে মূলত অ্যানথ্রাসাইট, বাকিগুলো হচ্ছে দুর্বল মানের কয়লা। পেন্সিলের শীষ বানাতে কোন খনিজটি ব্যবহৃত হয়? এটা আমরা সবাই জানি, গ্রাফাইট ব্যবহৃত হয়। বাংলাদেশের সর্বপ্রথম প্রবাল জাতীয় চুনা পাথর পাওয়া যায়। যখনই প্রবাল নামটা আসছে তখনই চলে আসছে হচ্ছে আমাদের প্রবাল দ্বীপ, রাইট? আর আমাদের একমাত্র প্রবাল দ্বীপ কোনটা? সেন্ট মার্টিন। উত্তর হচ্ছে সেন্ট মার্টিন। ঠিক আছে, চুনা পাথর পাওয়া যায় সেন্ট মার্টিনে। কয়লা মূলত কিসের উপাদান? এটা হচ্ছে মূলত কার্বনের উপাদান। কয়লা হচ্ছে কার্বনের উপাদান, যেটা জ্বলতে সহযোগিতা করে। সিমেন্ট প্রস্তুতে ব্যবহৃত হয় চুনা পাথর। চুনা পাথর সিমেন্ট প্রস্তুতে ব্যবহৃত হয়, সাথে আর অনেক কিছু মিশাইতে হয় আর কি। বাংলাদেশের কোন জেলায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে? চীনামাটির সন্ধান বহু জায়গায় টুকটাক করে আছে, তবে নওগাঁতে রিসেন্টলি বেশি করে পাওয়া গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি? সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে মূলত তিতাস গ্যাস ক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশে অধিক উত্তোলিত শক্তি সম্পদ কোন খাতে সর্বোচ্চ ব্যবহৃত হয়? আমরা সবচেয়ে বেশি উত্তোলন করি হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এবং এই প্রাকৃতিক গ্যাসের 46% আমরা ব্যবহার করি মূলত বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটা? প্রধান খনিজ সম্পদ হচ্ছে আমাদের, একটু আগে বলে ফেলছি, প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের বলে ফেলছি, প্রধান কয়লার ক্ষেত্র হচ্ছে বড়পুকুরিয়া, দিনাজপুরের বড়পুকুরিয়া। সর্বপ্রথম কয়লা আবিষ্কৃত হয় কত সালে? বাংলাদেশে সর্বপ্রথম কয়লা আবিষ্কৃত হয় হচ্ছে 1959 সালে, বহু আগের কাহিনী। বাংলাদেশে আবিষ্কৃত প্রথম গ্যাস ক্ষেত্র কোনটা? প্রথম গ্যাস পাওয়া যায় হরিপুর। বাংলাদেশের কোন জেলায় একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে? আমাদের একটাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেটা হচ্ছে রাঙামাটির কাপ্তাই নামক স্থানে, রাঙামাটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোন জেলায়? এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ছোট্ট করে একটু সার্চ দিয়ে একটু বেসিকটা পড়ে যাবা। আমি অবশ্য যখন ক্লাসে পড়াইছি তাদেরকে হচ্ছে এইটা আলোচনা করে দিছি, রিসেন্টলি যাদেরকে ক্লাস নিচ্ছি একটু ডিটেলস আলোচনা করতেছি, একটু পড়ে নেবা যে বর্তমানে কোন অবস্থায় আছে। একটু এক্ষুনি সার্চ দিয়ে একটু বেসিকটা দেখে নেবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখানে টোটাল বিদ্যুৎ উৎপাদন করা হবে হচ্ছে 2400 মেগাওয়াট, দুইটা ইউনিট, দুইটা ইউনিটে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এর ভিতরে একটা ইউনিটে ফুয়েল লোডিং শুরু হয়েছে, একটা ইউনিটের ফুয়েল লোডিং শুরু হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে আমরা 1200 মেগাওয়াট পাওয়া শুরু করব। পরবর্তী বছরের লাস্টে থেকে গিয়ে আরো 1200 পাওয়ার পসিবিলিটি আছে। এটা কোন জেলায়? পাবনার ঈশ্বরদীতে, পাবনা জেলার ঈশ্বরদীতে। ওকে, চলো আমরা এবার শিল্প দেখি। পৃথিবীর অধিকাংশ শিল্প কোন জলবায়ু অঞ্চলে গড়ে উঠেছে? পৃথিবীর অধিকাংশ শিল্প গড়ে উঠেছে মূলত নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে, কারণ অনেক বেশি তাপমাত্রা থাকলে সেখানে শিল্প খুব একটা ভালো ওয়ার্ক করে না। কৃষি থেকে অকৃষি অঞ্চলে গমনের প্রধান কারণ কোনটি? কৃষি থেকে তুমি অকৃষিতে যাচ্ছ, কারণটা কি? তোমার জীবনযাত্রার মান উন্নয়ন করতে চাও তুমি। শিল্প স্থাপনে প্রাকৃতিক নিয়ামক কোনটা? এখানে যেগুলো আছে এর ভিতরে প্রাকৃতিক হচ্ছে একমাত্র জলবায়ু। কার্পাস বয়ন শিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটা? কার্পাস বয়ন শিল্প মানে হচ্ছে যে তুলা থেকে হচ্ছে সুতা থেকে বস্ত্র, এই টাইপের, এটা হচ্ছে চীন, এবং বাংলাদেশ কিন্তু চীন থেকে প্রচুর পরিমাণে বস্ত্র আমদানি করে। আধুনিক সভ্যতার ভিত্তি কোনটা? আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে মূলত লৌহ এবং ইস্পাত, কারণ বিভিন্ন মেশিনারিজ, গাড়ি টাড়ি সবকিছু কিন্তু এর মাধ্যমে বানানো হয়। সিমেন্ট প্রস্তুতে কোনটি ব্যবহৃত হয়? একটু আগে আমরা পড়ে ফেলেছি, চুনা পাথর ব্যবহৃত হয়। কোন দেশটি লৌহ এবং ইস্পাত শিল্পে প্রথম? লৌহ এবং ইস্পাত শিল্পে প্রথম স্থান অধিকার করে আছে বর্তমানে চীন। কোন অঞ্চলকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়? ম্যানচেস্টার হচ্ছে বস্ত্র শিল্পের জন্য খুবই বিখ্যাত, আর আমাদের এইদিকে জাপানের ওসাকাও বস্ত্র শিল্পের জন্য খুবই বিখ্যাত, তাই ওসাকাকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়। জাপান কোন শিল্পের জন্য বিশ্বব্যাপী সমাদৃত? জাপান হচ্ছে আবার লৌহ এবং ইস্পাত শিল্পের জন্য বিশ্বব্যাপী সমাদৃত, কারণ ওদের যে গাড়ির ব্র্যান্ড গুলা সেগুলো কিন্তু পুরো পৃথিবীতে চলে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলে চলচ্চিত্র শিল্প প্রসার লাভ করেছে?
লস অ্যাঞ্জেলসের হলিউড, রাইট? লস অ্যাঞ্জেলস। সর্বপ্রথম আধুনিক কার্পাস বয়ন শিল্পের যন্ত্রপাতি আবিষ্কার হয় কোন দেশে? কার্পাস বয়ন মানে কি? বস্ত্র শিল্প কেন্দ্রিক আর কি। তো এটার জন্য সর্বপ্রথম আবিষ্কার হয়েছে যুক্তরাজ্যে। ওই যে ম্যানচেস্টার কিন্তু যুক্তরাজ্যে একটা শহরের নাম। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে না ওঠার কারণ কি? কারণ কাঁচামাল নাই, এক কথায় কাঁচামাল। দক্ষিণ পূর্বাঞ্চলে কাঁচামাল না, মানে চিনি মানে আখ উৎপাদন হয় না আর কি। ওই যে আমাদের চট্টগ্রাম ওই অঞ্চলটাতে। বাংলাদেশের প্রথম সার কারখানা কোনটা? প্রথম সার কারখানা হচ্ছে মূলত ফেঞ্চুগঞ্জ সার কারখানা। ছাতক সিমেন্ট কারখানা কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জের ছাতক। ছাতক হচ্ছে কোথায়? সুনামগঞ্জে। বাংলাদেশ ভূখণ্ডে প্রথম চিনিকল গড়ে ওঠে কোন স্থানে? প্রথম চিনিকল গড়ে ওঠে মূলত সেতাবগঞ্জে, মনে রাখবা। প্রথম চিনিকল সেতাবগঞ্জে। বিলিয়ন ডলার বলা হয় কোন শিল্পকে? বাংলাদেশের ক্ষেত্রে কোনটাকে হচ্ছে বিলিয়ন ডলার শিল্প বলা হয়? একটু একটু উল্টাপাল্টা করে লেখা আছে। এটা হচ্ছে মূলত আমাদের পোশাক শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলা হয়, কারণ আমরা প্রতি বছর পোশাক রপ্তানি করে অ্যারাউন্ড 40 থেকে 42 বিলিয়ন ডলার আয় করি। তো এটা বিলিয়ন ডলার শিল্প। বাংলাদেশের সার শিল্পের অন্যতম কাঁচামাল কোনটা? সার শিল্পের অন্যতম কাঁচামাল হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি? রপ্তানি আয়ের প্রধান উৎস আমাদের পোশাক শিল্প। সবচেয়ে বেশি আমরা পোশাক শিল্প থেকে আয় করি। পাট শিল্পের জন্য বিশ্ববিখ্যাত ছিল কোন শহর? পাট শিল্পের জন্য বিশ্ববিখ্যাত ছিল আমাদের নারায়ণগঞ্জ। তাই এটাকে বলা হতো প্রাচ্যের ডান্ডি। কারণ পাশ্চাত্যের মানে ইউরোপের যেই ডান্ডি শহরটা হচ্ছে আয়ারল্যান্ডের, ওইখানে বিখ্যাত পাট শিল্প ছিল। আর আমাদের এই অঞ্চলের নারায়ণগঞ্জে বিশাল বড় পাটের শিল্প ছিল, তাই এটাকে বলা হতো প্রাচ্যের ডান্ডি। জিএসপির কারণে যে শিল্প বাংলাদেশে দ্রুত প্রসার লাভ করেছে, জিএসপি কি জিনিস? একটা বিশেষ সুবিধা, একটা কোটা, যে এই সুবিধা যেসব দেশ পাবে তারা অন্য দেশে, মনে করো ইউএসএ বললো তুমি আমাদের সেই সুযোগ সুবিধাটা পাবা। তার মানে আমি যদি ইউএসএ তে আমার পোশাক নিয়ে যাই তাহলে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, ফ্রিতে আমি দিতে পারবো। তার মানে কি এটা একটা বিশাল সুযোগ। সো এটা হচ্ছে মূলত পোশাক শিল্পের উন্নয়নের জন্য হেল্প করছে। ওকে, পরিবহন এবং যোগাযোগ নিয়ে আমরা একটু দেখি। কোন বিভাগে ডুয়েল গেজ রেলপথ আছে? ডুয়েল গেজ হচ্ছে রেলপথ, মনে করো একই সাথে এরকম 3টা লাইন থাকে। এই দুইটা হচ্ছে মিটার গেজ, মানে গ্যাপ কম। এইটা আর এইটা একসাথে থাকলে বলা হবে এটাকে ব্রড গেজ। এটা হচ্ছে ব্রড গেজ আর এইটা হচ্ছে মিটার গেজ। যখন একসাথে 3টে লাইন দেওয়া হবে তখন দুই ধরনের ট্রেনই চলতে পারবে। এইটা আর এইটার উপরে যাবে হচ্ছে বড় বড় ট্রেনগুলা, আর এইটা এটার উপরে যাবে ছোট ট্রেনগুলা। সো এটাকে বলে ডুয়েল গেজ। মূলত ঢাকাতে ডুয়েল গেজ আছে, কারণ ঢাকাতে তো সারা দেশের ট্রেনগুলাই আসে। সো এখানে ডুয়েল গেজ না থাকলে তো সমস্যা, রাইট? ওকে, বাংলাদেশের পরিবহন ব্যবস্থার সমস্যা কোনটা? বাংলাদেশের পরিবহন ব্যবস্থার সমস্যা হচ্ছে মূলত অধিক সংখ্যক নদ নদী, তাই রাস্তাঘাট ঠিকঠাক বানায় উঠতে পারে না, ব্রিজ বানাইতে হয়, এটা ওইটা নানান কিছু। যেমন যমুনা নদীর কারণে যমুনা সেতু তো হয়েছে 1998 সালে। এর আগে কিন্তু এই দিক দিয়ে উত্তরবঙ্গের সাথে আমাদের কোনো কানেকশন ছিল না, ঠিক আছে? আচ্ছা, অনেকক্ষণ যাবত একটানা পড়াচ্ছি, কোনো ধরনের মানে এদিক সেদিক কোনো কথাবার্তা বললাম না। একটু একটু কমেন্ট করো না, একটু কমেন্টে জানাও কেমন লাগতেছে, বা কোনো ধরনের হেল্প হচ্ছে কিনা একটু কমেন্টে জানাইতে পারো। হ্যাঁ, আবার হচ্ছে একটু দেখো সাবস্ক্রাইব করা আছে কিনা, একটু সাবস্ক্রাইবও করে দিতে পারো, কারণ তোমাদের জন্য অ্যাডমিশনের বিভিন্ন জিনিসপাতি আমরা ফ্রিতে নিয়ে আসবো, সেগুলো যাতে তোমরা সহজেই পেয়ে যাও, কিছু গাইডলাইনও আসবে, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ওকে, যমুনা সেতু কত সালে চালু করা হয়? যমুনা সেতু এই যে চলে আসছে প্রশ্ন, 1998 সালে চালু করা হয়। এর আগে কিন্তু উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ খুবই কঠিন ছিল, একেবারে নদী পথে যাওয়া লাগতো। 1.68 মিটার প্রস্থ রেলপথকে কি বলা হয়? 1.68 মিটার, এটা হচ্ছে মূলত ব্রডগেজ। ব্রডগেজ রেল ব্যবস্থা কোন নদীর পশ্চিমাংশে স্থাপিত হয়েছে? যমুনা নদীর ওই পারেই হচ্ছে মূলত ব্রডগেজ। যমুনা নদীর ওই পারে টোটালটাই রাজশাহী ভাতায় সব মিলে সম্পূর্ণ ব্রডগেজ। ওইখানে কোনো মিটার গেজ ট্রেন চলে না, মানে এরকম ছোট লাইনের ট্রেন চলে না, যেটা হচ্ছে ময়মনসিংহে চলে, চট্টগ্রামে চলে, সিলেটে চলে, এগুলো এদিকে চলে না। ওইখানে চলে হচ্ছে বড় বড় ট্রেনগুলা। বাংলাদেশের সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা কোনটা? ও, আগে চাপ দিয়ে ফেলছি, নৌপথ। বাংলাদেশের সাথে কোন দেশের পরিবহনের জন্য সড়ক ব্যবস্থা চালু আছে? এই মুহূর্তে বন্ধ আছে, বাট ভারতের সাথে চালু আছে, নেপালের সাথেও ছিল এক সময়, এবং ভুটানের সাথেও হয়ে যাবে কোনো একদিন। সড়ক পথে আমরা, যেমন ট্রেনে করে ভারতে যাওয়া যায়,
তারপর হচ্ছে বাসে করে যাওয়া যায়, রাইট? এটাই। পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ কোনটা? এর চাইতে সহজ প্রশ্ন আর নাই। বাংলাদেশ। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? এর আগে আমরা পড়েছি, এবার আবার দেখতেছি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। যে স্থানে জাহাজ নিরাপদে আশ্রয় নিতে পারে তাকে কি বলে? তাকে বলা হয় হচ্ছে পোতাশ্রয়। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটা? বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর, যেটা হচ্ছে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম সমুদ্র বন্দর। বিমান চলাচলের অনুকূল অবস্থা কোনটা? আবহাওয়া। পর্যাপ্ত জ্বালানিও লাগে, পরিষ্কার আবহাওয়া লাগে, প্রশস্ত সমতল ভূমিও লাগে, কারণ সমতল ভূমি না থাকলে তো বিমান উঠতে পারবে না, নামতে পারবে না, একটু বিপদে পড়ে নিচে নামে গেলে পাহাড়ের সাথে বেঁধে যাবে। তিনটাই লাগে, সবগুলো। নিম্নের কোনটি সমুদ্র বন্দর গড়ে ওঠার অনুকূল পরিবেশ নয়? উপকূলের গভীরতা বেশি থাকলে সেখানে সমুদ্র বন্দর বানানো যায়। সুবিস্তৃত সমভূমি থাকলে সেখানেও সমুদ্র বন্দর বানানো যায়, কারণ তার পাশেই বানানো যাবে। পোতাশ্রয় মানে কি? সহজে আসে থাকতে পারবে, এটাও বানানো যায়। বাট যদি মগ্নচূড়া থাকে, মগ্নচূড়া মানে যেখানে হচ্ছে মাছের খাদ্য এবং যেখানে মাঝে মাঝেই কি আসে, বড় বড় বরফ খণ্ড আসে, সে ওখানে গলে যায়, ওই জায়গাতে কিন্তু সমুদ্র বন্দর বানানোটা অনুকূল কোনো পরিবেশ দেয় না। কারণ ওই জায়গাতে কি হয়, দুইটা মগ্নচূড়া কোথায় হয়? শীতল স্রোত উষ্ণ স্রোত যখন একসাথে এসে একখানে মিলিত হয়, ওইখানে বড় বড় বরফগুলো গলে গিয়ে মগ্নচূড়া তৈরি হয়। আর এই দুইটা স্রোত মিলিত হইলে সেখানে ঝড় বৃষ্টিও হয়। তো ওই জায়গায় সমুদ্র বন্দর বানানো ঠিক না। এই লা দেশে না, তোর বাংলাদেশে। বাংলাদেশের কোন সড়কের মাধ্যমে একটি জেলার অধীনে বিভিন্ন উপজেলার মধ্যকার সংযোগ রক্ষা করা হয়? উপজেলা মনে করে এটা একটা জেলা, কোন ধরনের সড়কের মাধ্যমে বিভিন্ন উপজেলা? উপজেলা সড়ক, এটার মানে কি আছে? বাংলাদেশের নদীর কারণে যেসব সড়ক পথ বিচ্ছিন্ন তাদের সংযোগ রক্ষার্থে কোন সার্ভিস চালু আছে? ফেরি সার্ভিস চালু আছে। এখন ফেরি জায়গাগুলোতে একে একে কি হচ্ছে, সেতু হচ্ছে। যেমন পদ্মা সেতু আগে ছিল না, ওখানে ফেরি সার্ভিস চালু ছিল। বাংলাদেশের কোন অঞ্চলকে নদীবহুল অঞ্চল বলা হয়? দক্ষিণাঞ্চলকে বলা হয় হচ্ছে নদীবহুল অঞ্চল। দ্রুত যাতায়াতের জন্য যোগাযোগের কোন মাধ্যমটি বেশি কার্যকর? দ্রুত বিমানপথ, হুশ করে চলে যাওয়া যায়। বাংলাদেশে কোন ধরনের সমুদ্র বন্দর দেখতে পাওয়া যায়? আমাদের বেশিরভাগ সমুদ্র বন্দর কোথায়? সমুদ্রের তীরে না, কিন্তু নদীর তীরে, বাট সমুদ্রের কাছে। সো এটা হচ্ছে নদী মুখের বন্দর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আন্তর্জাতিক বিমানবন্দরের নামটা কি? এই যে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাংলাদেশের প্রধান বিমানবন্দরের নাম কি? হাই হাই, এইটাও প্রশ্ন আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ওকে, এবার আমরা বাণিজ্য দেখি, চলো। বহির্বিশ্বের সাথে বাণিজ্য সংগঠিত হওয়ার প্রধান কারণ কি? বহির্বিশ্বের সাথে বাণিজ্য কখন সংগঠিত হয়? যখন তোমার সম্পদের ঘাটতি থাকে, তখন তুমি অন্য দেশ থেকে সম্পদ মানে জিনিসপাতি নিয়ে আসো। আবার যখন তোমার উৎপাদিত পণ্য অনেক বেশি থাকে, তখন তুমি তোমার পণ্য ওই দেশে বিক্রি করো। তার মানে এই দুইটাই, 1 আর 3। বাংলাদেশের অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্য কোন পথে সংগঠিত হয়? এটা তো সহজ, জলপথে সংগঠিত হয়। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রচলিত পণ্য কোনগুলা? মানে আমরা কোন ধরনের পণ্যের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করি? পার্টেক্স, চীনাগুড়, দিয়াশালাই, মানে চিটাগুড় না, দিয়াশালাই, হিমায়িত খাদ্য সামগ্রী, পান সুপারি, মশলা, তৈরি পোশাক, চিংড়ি মাছ, ব্যাঙের পা। এটা তো আমরা হচ্ছে রপ্তানি করি, হিমায়িত খাদ্য সামগ্রী রপ্তানি করি, বাট এই যে পান সুপারি মশলা এগুলো খুব একটা করি না। তবে এইটা করি, পার্টেক্সের জিনিসপাতি করি, চিটাগুড়ো করি। 1 আর 3 সম্ভবত, রাইট, 1 আর 3। বাংলাদেশ তার উদ্ধৃত চা যুক্তরাজ্যে বিক্রি করে এবং যুক্তরাজ্য থেকে বিভিন্ন ধরনের লৌহ ও ইস্পাত সামগ্রী ক্রয় করে আনে। উক্ত পণ্য দ্রব্যের আদান প্রদান কি নির্দেশ করে? বৈদেশিক বাণিজ্য। এর চেয়ে সহজ কি আছে? উক্ত বাণিজ্য সংগঠিত হওয়ার কারণ কি? কেন বাণিজ্য সংগঠিত হয়? কারণ হচ্ছে সম্পদের অসম বন্টন, ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ, সবই। আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ামক কোনটা? আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নিয়ামক মানে কোন জিনিসটা আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ামক? একটা হচ্ছে প্রকৃতিগত সম্পদের অসম বন্টন, তারপরে হচ্ছে দ্রব্যমূল্য, জীবনযাত্রার মান। আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ামকে জীবনযাত্রার মান, দ্রব্যমূল্য, এটা একটু কনফিউজিং। 1, 2 আর 3 দিছে।
প্রকৃতিগত সম্পদের অসম বন্টন, এটাই তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, বাট এই দুটি অ্যান্সার দিয়ে দিছে, এটা একটু কনফিউজিং। এটা আমার মতে এটা উত্তর ঠিক হয় নাই। 2 আর 3 না হয়ে বরং প্রকৃতিগত সম্পদের অসম বন্টন, এটা হওয়ার পসিবিলিটি আছে, এটা সহ থাকার পসিবিলিটি আছে। সহ 1 2 3 হইলে বেটার হইতো এটা। নিচের কোন পণ্যটি বাংলাদেশ রপ্তানি করে না? বাংলাদেশ তামাক রপ্তানি করে, কাগজ রপ্তানি করে, বৈদ্যুতিক তারও রপ্তানি করে, বাট পশমি বস্ত্র রপ্তানি করে না, অন্য বস্ত্র রপ্তানি করি আমরা। পশমি বস্ত্রটার জন্য মেষ পালন করতে হয়, এগুলো একটু পাহাড়ি অঞ্চলের কাশ্মীরের মানুষজন, ওরা হচ্ছে বেশি রপ্তানি করে। বিশ্ব বাণিজ্য বিভিন্ন দেশের মধ্যে আদান প্রদানে সাহায্য করে কি? জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা, সভ্যতা, সংস্কৃতি, তিনটাই। দেশের মোট আমদানি রপ্তানির কত শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়? প্রায় 92%। রেলওয়ের সিগন্যালিং সিস্টেম নিয়ন্ত্রণকে কি বলা হয়? ইন্টারলকিং বলা হয়। বাণিজ্য সংক্রান্ত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করে কোন সংস্থা? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO। এটা নিচের কোনটি বৃহত্তম বাণিজ্যিক সংগঠন? মানে বিভিন্ন দেশ বাণিজ্য করার জন্য সংগঠন গড়ে তোলে, এখানে সবচেয়ে বড়টা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে প্রায় এখন মনে হয় 27টা দেশ, রাইট? 27টা না, হ্যাঁ 27টা সম্ভবত, ইয়ে তো বের হয়ে গেছে, ইউকে তো বের হয়ে গেছিল, 27টা 28টা দেশ, ইউরোপের দেশগুলো তারা একটা ইউনিয়নটা গঠন করছে। কোনটি আঞ্চলিক বাণিজ্যিক সংস্থা নয়? মানে বাণিজ্যিক সংস্থাগুলো ধরো একই অঞ্চলে অনেকগুলো দেশ যদি করে তাহলে বলা হবে আঞ্চলিক বাণিজ্যিক সংস্থা, বাট এমন একটা সংগঠন যদি হয় যেখানে একই অঞ্চলের দেশগুলো না, এখান থেকেও একটা দেশ আছে, এখান থেকেও আছে, এখান থেকেও আছে, এরকম যদি হয়, সেরকম একটা বিমস্টেক তো আঞ্চলিক, আমাদের এই অঞ্চলের। আসিয়ান আমাদের ঠিক একটু পূর্ব দিকের অঞ্চলের। নাফটাও কোন অঞ্চল কেন্দ্রিক, বাট G8 যেটা গ্রুপ অফ 8 পৃথিবীর উন্নত দেশগুলোর একটা সংগঠন, যেটা মূলত এদিক থেকে জাপান আছে, ওই দিক থেকে USA আছে, সো বুঝতে পারতেছো আলাদা আলাদা জায়গা। সো আঞ্চলিক বাণিজ্যিক সংস্থা না ওটা। আসিয়ান সংস্থাটির সদর দপ্তর কোথায়? আসিয়ান কোথায়? মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় 10টা দেশ, এদের সদর দপ্তর হচ্ছে মূলত ইন্দোনেশিয়ার জাকার্তায়। মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, ব্রুনাই আছে এরা। জিএসপির পূর্ণরূপ কি? ওই যে বলছিলাম জিএসপি একটা সুবিধা, এটা পূর্ণরূপ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। USA এটা বিভিন্ন দেশকে এই সুবিধা দেয়, আর এই সুবিধা দিলে ওই দেশটা শুল্ক না দিয়েই সে দেশে গিয়ে বিজনেস করতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ বাণিজ্য সংগঠন কোনটা? WTO, একটু আগে পড়ে ফেলছি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এক্স হলো বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক কার্যালয়। এখানে এক্স বলতে কোনটাকে বোঝাচ্ছে? বোঝাই যাচ্ছে সর্বোচ্চ প্রশাসনিক কার্যালয় মানে কি? সচিবালয়কে বোঝাচ্ছে। WTO প্রধানত নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? বাণিজ্যের সাথে সম্পর্কিত। এই বারবার আছে এই প্রশ্নটা। ওপেক প্রতিষ্ঠার উদ্যোক্তা, এটা তো আমরা পড়ে ফেলছি একবার। এই যে এখানে দেখো ঠিকই ভেনেজুয়েলা। ওপেক প্রতিষ্ঠার উদ্যোক্তা রাষ্ট্র হচ্ছে ভেনেজুয়েলা। WTO এর পূর্ণরূপ, পূর্ব নাম কি? সরি, আগের নাম ছিল গ্যাট। গ্যাট। ওকে, আমরা হচ্ছে মোটামুটি লাস্টের দিকের অধ্যায় চলে আসছে, দূষণ ও দুর্যোগ। মানুষ কর্তৃক সৃষ্ট দূষণ কয় ভাগে ভাগ করা হয়ে থাকে? মানুষ মূলত 4 রকম দূষণ করে থাকে, ওই যে পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, তাই না? 4 রকম দূষণ করে থাকে। মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে কখন বৃষ্টিপাত হয়? মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে মূলত এই যে এখন চলতেছে সেই সময়টা, জুন থেকে অক্টোবর, এই সময় আমাদের এখানে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। গ্রিন হাউস গ্যাস কোনটা? মানে যেই গ্যাসটা প্রকৃতিতে তাপ ধরে রাখে, এমন একটা গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। CFC গ্যাসের অপর নাম কি? ডিরেক্টলি বলে দিচ্ছে, এটার নাম হচ্ছে ফ্রেয়ন। মানে ক্লোরোফ্লোরোকার্বনের অপর নাম হচ্ছে ফ্রেয়ন। শব্দের তীব্রতা পরিমাপক এককের নাম কি? ডেসিবল দিয়ে শব্দের তীব্রতা মাপা হয়, যে এই শব্দটা কত ডেসিবলে হয়েছে। যেমন গতি মাপার জন্য কিলোমিটার ধরা হয়, এক্ষেত্রে ডেসিবল ধরা হচ্ছে। মানুষের ক্রিয়াকর্ম নিয়ন্ত্রণ করে কোনটা? তুমি কেমন, তুমি কি করবা না করবা, এটা পরিবেশ কিন্তু নিয়ন্ত্রণ করে দেয়। তুমি যেই পরিবেশে থাকবা তোমার কার্যক্রম সেই পরিবেশের মতো হয়ে ওঠে। মাহিনের বয়স খুব বেশি নয়, তবে সে দূষিত পরিবেশে বসবাস করার কারণে দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট এবং ফুসফুসের প্রদাহজনিত রোগে ভুগতেছে। উদ্দীপকে কোন দূষণের প্রতি ইঙ্গিত করা হয়েছে? এটা বায়ু দূষণ। বায়ু দূষণের ফলেই আমাদের নিঃশ্বাসের সাথে দূষিত পদার্থগুলো যায়, ফুসফুসে তখন সমস্যা দেখা দেয়, রাইট?
বজ্রপাতের মতো দুর্যোগের পরিমাণ বৃদ্ধির কারণ কি? মানে বজ্রপাত একটা দুর্যোগ, এইটার পরিমাণ কেন বাড়তেছে? কারণটা হচ্ছে বায়ু দূষণ। বাতাসে রাসায়নিক যে পদার্থগুলো এগুলার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, সীসা মিশা ঢুকে যাচ্ছে, দ্যাটস ওয়াই উপরে গিয়ে এটা বিদ্যুৎ সৃষ্টি হয়ে এরকম ভাবে বজ্রপাতগুলো হচ্ছে। আশ্রয় কেন্দ্র নির্মাণ দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন ধাপের সাথে সংশ্লিষ্ট? আশ্রয় কেন্দ্র কেন নির্মাণ করা হয়? প্রতিরোধ করার জন্য, যে এক দুর্যোগ চলে আসলে যাতে আমি ওইখানে গিয়ে আশ্রয় নিতে পারি, এই জন্য হচ্ছে প্রতিরোধ। দুর্যোগ ব্যবস্থাপনার উপাদান সমূহের ধারাটি হচ্ছে, ধারা তো হচ্ছে অনেকগুলো, এখানে 4টা দেওয়া আছে। তারপরেও প্রথমত হচ্ছে আশ্রয় কেন্দ্র নির্মাণ করে প্রতিরোধ করলাম, প্রতিরোধ করার পরে আমি হচ্ছে উন্নয়ন করলাম, উন্নয়নের পরে হচ্ছে আবার পূর্ব প্রস্তুতির মধ্যে চলে গেলাম, পূর্ব প্রস্তুতির পরে যখন দুর্যোগ আসলো তখন আমি সারাদান করলাম, সারাদান করার পরে আমি গিয়ে পুনরুদ্ধার করলাম, পুনরুদ্ধার করার পরে আমি আবারও হচ্ছে প্রতিরোধের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ করলাম। দ্যাট মিনস এটা, হ্যাঁ, প্রতিরোধ, পূর্ব প্রস্তুতি, সারাদান, পুনরুদ্ধার। আমি তারপরে হচ্ছে এটার যে টোটাল 5-6টা জিনিস আছে সেটা একটু তোমাদের বলে দিচ্ছি, দাঁড়াও, দাঁড়াইতে হবে না, এক্ষুনি দেখাই ফেলবো। আচ্ছা হ্যাঁ, যেখানে আমার কাছে আছে, আমি এখানে যদি একটু লিখে রাখি যে টোটাল প্যাটার্নটা আসলে কেমন। মূলত পূর্ব প্রস্তুতি, পূর্ব প্রস্তুতির পরে হচ্ছে সারাদান, সারাদানের পরে হচ্ছে পুনরুদ্ধার, পুনরুদ্ধারের পরে হচ্ছে উন্নয়ন, আর উন্নয়নের পরে হচ্ছে প্রতিরোধ, প্রতিরোধের পরে হচ্ছে প্রশমন, প্রশমনের পরে হচ্ছে পূর্ব প্রস্তুতি। মানে এটা হচ্ছে টোটাল সার্কেল। সো টোটাল সার্কেলের ভেতর থেকে এখানে ভেঙে চুরে মাঝখান থেকে দিচ্ছে আর কি। এইভাবে জিনিসটা চলতেই থাকে, এইভাবে চলতেই থাকে। ওকে, দুর্যোগ মোকাবেলায় সারাদান কার্যক্রম শুরু হয় কখন? সারাদান কখন? যখন দুর্যোগটা ঘটে গেল ঠিক এরপরে যে সারা দিতে হবে, যে আমরা আসি তোমাদের উদ্ধার করার জন্য, আমরা আসি, ওইটাই সারাদান। সো দুর্যোগের ঠিক পরে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনে কোনটা? মানে ক্ষয়ক্ষতি কমিয়ে আনবে হচ্ছে প্রতিরোধ। তুমি যদি হচ্ছে ভালো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারো, শক্ত বাঁধ দিতে পারো, শক্ত অবকাঠামো বানাইতে পারো, তাহলে দুর্যোগ হইলেও তোমার ক্ষতিটা তুলনামূলকভাবে কম হবে। পরিবেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের যে কোনো নেতিবাচক পরিবর্তনকে কি বলে? পরিবেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের যে কোনো নেতিবাচক পরিবর্তনকে কি বলে? সেটাকে বলা হচ্ছে দূষণ। উত্তর গোলার্ধের গড় তাপমাত্রা কত ডিগ্রি বৃদ্ধি পেয়ে গেলে বরফ গলে সাগরের পানি উঁচু হয়ে উপরে উঠে আসবে, আর 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলেই সর্বনাশ হয়ে যাবে? ঢাকা বিভাগের কোন অঞ্চলে অধিক শিল্প গড়ে উঠেছে? ঢাকা বিভাগের গাজীপুরে, গাজীপুর পুরোটাই হচ্ছে শিল্প এরিয়া, ব্যাপক শিল্প গড়ে উঠেছে। ওইদিকে কিন্তু নারায়ণগঞ্জেও কিন্তু গড়ে উঠেছে, বাট গাজীপুরে অনেক বেশি। তেজস্ক্রিয়তার মূল উৎস কোনটা? তেজস্ক্রিয়তার মূল উৎস কিন্তু সূর্য। সূর্যই তো আমাদের সকল শক্তির উৎস, রাইট? বাংলাদেশে কত সালে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়? 2004 সালে নিষিদ্ধ করা হয়েছিল, বাট বাজারে গিয়ে দেখবা দেধারসে পলিথিন চলতেছে, সবাই পলিথিন ব্যবহার করতেছে। কোন কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস পরিলক্ষিত হয়? হিমানি সম্প্রপাত, মানে পাহাড়ের গা বেয়ে যখন টুকটাক করে পানি পড়তে থাকে সেটা পাহাড়ের ভেতরে ঢুকে মাটিকে নরম করে ভুস করে পাহাড় ধস ঘটায়, ওটাকে হিমানি সম্প্রপাত বলে। সংকটাপন্ন অবস্থায় সরকার কিসের মাধ্যমে একটি এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করতে পারে? সরকারি গ্যাজেটের প্রজ্ঞাপন প্রকাশ করে যে এই অঞ্চলটা সংকটাপন্ন, এখানে কেউ কোনো পরিবেশ দূষণ আর কইরো না। সার্বিকভাবে দুর্যোগ মোকাবেলায় পর্যায়গুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? সার্বিকভাবে মূলত 3টা ভাগে, দুর্যোগের পূর্বে, দুর্যোগ চলাকালীন আর দুর্যোগের পরে, রাইট? এই 3 ভাগে। এরই মাধ্যমে হচ্ছে আমাদের 200 প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি। দেখে দেখে, হ্যাঁ, বই তো অনেক বড়, বইয়ের তো প্রত্যেকটা লাইন কভার করা পসিবল না। আমরা চেষ্টা করেছি যে এই 1 ঘন্টারও কম সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ 200টা এমসিকিউ যদি আমরা তোমাদের করিয়ে দিতে পারি, এমনও হতে পারে যে এখান থেকে তোমাদের হুবহু কমন চলে আসলো। কেউ কেউ হয়তো বা বেশ ভালো পড়াশোনা করেছো, তাদের একটা রিভিশন হয়ে গেল। কেউ হয়তো পড়াশোনা করো না, তাদের জন্য একটা লাস্ট মোমেন্টের সাজেশন হয়ে গেল। তো যে যেভাবেই দেখো না কেন, এইটা শেষ মুহূর্তে তোমাদের জন্য একটা কনফিডেন্স বুস্ট করার জন্য আমাদের একটা প্রচেষ্টা।
প্রচেষ্টাটা কেমন লাগছে একটু কমেন্ট করে ছোট্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, সবসময় আমাদের শিখো ইউটিউব চ্যানেলে আপডেটেড থাকো, এখানে তোমাদের জন্য ফ্রিতে অনেক কিছু সামনে আরো আসবে, তো একটু দেখে রাখো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদেরকেও হচ্ছে লিঙ্কটা শেয়ার করে দিও, ওরা যাতে ক্লাসটা দেখে। ঠিক আছে, তো সামনের পরীক্ষাগুলো অনেক বেশি ভালো হবে এই প্রত্যাশায় শেষ করছি। দেখা হবে অবশ্যই কোনো একদিন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।